গুড আফটারনুন চিলড্রেন। আমরা পড়ছি কাজী নজরুল ইসলামের আমরা ছাত্রদল বলে একটি কবিতা। আগের দিন আমি তোমাদের এই কবিতাটির সম্পর্কে এর যে কবি পরিচিতি অর্থাৎ কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম। আজকে আমরা এই কবিতার ভাবার্থ বা কোন পরিপ্রেক্ষিতে কবিতাটি লেখা সেটি একটি আলোচনা করে ডাইরেক্ট কবিতায় চলে যাব। তাহলে চলো আমরা একটু দেখি যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা এই ছাত্রদল কবিতাটির ভাবার্থ কী বা কী প্রসঙ্গে কবি এই কবিতাটি লিখেছিলেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম চিরতরুণ ছাত্রদলকে জাতির মূল শক্তি ও শৌর্যের কেন্দ্র বলে ঘোষণা করেছেন। নবপ্রাচুর্যে ভরা এই নবীন ছাত্রদলই দেশ ও জাতির সমস্ত শক্তি ও সাহস এবং বল ও বীর্যের শৌর্যের উৎসস্থল। এরা ভয়ে ভীত হয় না, বিপদে সংকুচিত হয় না। এরা চলার পথে সাথী শুধু তুফান আর ঝঞ্ঝা। কোনো বাধা বিঘ্ন এই ছাত্রদলের পথ রোধ করতে পারে না। বিপর্যয়ের দুর্বার আনন্দে এদের পদক্ষেপের আঘাত কঠিন মাটিতে রক্তাক্ত হয়। বেগের আবেগ এবং আবেগের বেগে এরা সর্বদাই গতিময়। এরা দ্বিধাদ্বন্দ্ব কাকে বলে জানে না। বিপদ সংকুল মুহূর্তে সংগ্রামের রক্তলেখায় এরা চলার পথকে রাঙা করে এগিয়ে যায়। জ্ঞানপথের পথিক এই ছাত্রদল, তাদের চোখে জ্ঞানের আলোক সীমা প্রজ্বলিত। দারুণ বিপর্যয়ের মুহূর্তেও এই তরুণ দল হাসি মুখে জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এদের আত্মবলিদান নিঃসন্দেহে স্মরণীয়। এদের মধ্যে বিংশ শতাব্দীর মুক্তিসূর্য যেন নিহিত আছে। তাহলে এই কবিতাটি আমরা চলো এবার প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ব এবং লাইন বাই লাইন পড়ে এই কবিতাটির মানে আমরা আজকে আলোচনা করব। আমরা ছাত্রদল কাজী নজরুল ইসলাম। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল। মোদের পায়ের তলায় মূর্ছে তুফান, ঊর্ধ্বে বিমান, ঝড় বাদল, আমরা ছাত্রদল। তাহলে প্রথম লাইনে আমরা কি পেলাম? কবি বলছেন, কবি ছাত্রদলকে উদ্দেশ্য করে বলছেন যে আমরা শক্তি, আমরা বল। অর্থাৎ ছাত্ররাই কোনো একটা দেশের, কোনো একটা জাতির শক্তি এবং বল। কারা? না, ছাত্রদল। কবি বলছেন এহেন ছাত্রদলের পায়ের তলায় মূর্ছে তুফান, ঊর্ধ্বে বিমান, ঝড় বাদল। পায়ের তলায় অর্থাৎ ছাত্ররা পদদলিত করে এগিয়ে যায়। কি সে কাকে পদদলিত করে? তুফানকে। অর্থাৎ পায়ের তলায় তারা তুফানকে পদদলিত করে। মাথার ওপর ঝড় বাদল বিমান সব কিছুকে অগ্রাহ্য করে। এটি হলো এই লাইনগুলোর আক্ষরিক বাণী। এবার যদি আমরা এর ইনার মিনিংয়ে যাই তাহলে আমরা কি দেখি? যে ছাত্রদল তারা কোনো কিছুকেই কোনো রকমভাবে গুরুত্ব দেয় না। অর্থাৎ সমাজের কোনো বাধা ধরা নিয়মকে তারা গুরুত্ব দেয় না। তারা কোনো নিজেদের বিপদকে গুরুত্ব না দিয়ে তারা এগিয়ে যায়। আমরা জানি পৃথিবীতে আজ পর্যন্ত যত বিপ্লব সংগঠিত হয়েছে তার প্রায় পুরোটাই কিন্তু বা বেশিরভাগ বিপ্লবই কিন্তু হয়েছে ছাত্র সম্প্রদায় বা
যুব সম্প্রদায়ের মধ্যে থেকেই, অর্থাৎ ছাত্রদল এরা ক্রমশ দেশ ও জাতির জন্য নিজেদের উৎসর্গ করে, কোনো বিপদকে তোয়াক্কা না করে। চলো তাহলে এবার পরের স্ট্যান্জাটা পড়ি। মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নাঙা পায়ে, আমরা শক্ত মাটি রক্তে রাঙাই বিষম চলার ঘায়ে। বলছে, ছাত্ররা বলছে আমাদের চলাটাই হচ্ছে আধার রাতে বাধার পথে, অর্থাৎ আধার রাতে আমরা কিছু দেখতে পারি না, চারিদিকে বাধা, তার সঙ্গে আমরা খালি পায়ে এগিয়ে যাই। অর্থাৎ ছাত্ররা সবসময় বাধা বিপদ সংকুল পরিস্থিতি দিয়েই এগোয়, এবং সেটা তাদের বাধাটা আধার রাতের মতোই নিকষ কালো। তাই তারা বলেছেন আমরা আধার রাতে বাধার পথে, মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নাঙা পায়। অর্থাৎ এই যে কোনো বিপ্লব বা যে কোনো ভালো কিছু সমাজের পক্ষে সংগঠিত হতে গেলে ছাত্রদের তাদের যে নতুন করে যাত্রা শুরু করতে হয়, অর্থাৎ ছাত্ররাই যে সমাজের সংস্কারকের মধ্যে ভূমিকা পালন করে। বলছে তাদের এই যাত্রাটা কিন্তু স্বাভাবিক সময়ে হয় না, আধার রাতে। এখানে আধার রাত মানে বিপদ সংকুল পরিস্থিতিকে বোঝানো হয়েছে। আমরা শক্ত মাটি রক্তে রাঙাই বিষম চলার ঘায়ে। ছাত্ররা বলছে যে শক্ত মাটি সেটা রক্তে রাঙিয়ে দিই, অর্থাৎ এই আধার রাতে যখন তারা যাত্রা শুরু করে নাঙা পায়ে মানে খালি পায়ে, তখন তাদের পায়ের চাপে বা রাস্তা দিয়ে যাওয়ার সময় কাটার আঘাতে তাদের পা ক্ষতবিক্ষত হয়ে যায়, কিন্তু তারা কিন্তু থেমে থাকে না। ছাত্রদের এই গতিবিধি, ছাত্রদের এই এগিয়ে যাওয়ার পণই বলছে আমাদের শক্ত মাটি, অনেক বড় বড় সমাজ সংস্কার হয়েছে, অনেক বড় বড় সমস্যার সমাধান হয়েছে ছাত্র আন্দোলনের ফলে। সেই জন্যই কবি বলেছেন আমরা শক্ত মাটি রক্তে রাঙাই, অর্থাৎ রক্তের পরিবর্তে অনেক ছাত্র যে আন্দোলন হয়েছে তাতে অনেক রক্ত ঝরেছে, অনেক ছাত্র মারা গেছে। তাই তো কবি বলেছেন আমরা শক্ত মাটি রক্তে রাঙাই বিষম চলার ঘয়ে। যুগে যুগে রক্তে মোদের সিক্ত হলো পৃথ্বীতল, আমরা ছাত্রদল। পৃথ্বীতল মানে পৃথিবী। বলছে যুগে যুগে রক্তে মোদের, বলছে যুগ যুগ ধরে আমাদের রক্তেই পৃথ্বীতল সিক্ত হয়েছে। এই যে আমি প্রথমেই বললাম যে কোনো সমাজ সংগঠন বা যে কোনো সমাজের পরিবর্তন, অর্থাৎ যে কোনো আন্দোলন, যে কোনো গণ অভ্যুত্থান প্রথম কিন্তু ছাত্র বা যুব সমাজের মধ্য দিয়েই সংগঠিত হয় বা শুরু হয়। শুধু তাই নয়, আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটাও যদি দেখি তাহলে দেখব বিভিন্ন জায়গায় যে ছোট ছোট যে বিভিন্ন সময় আন্দোলন হয়েছিল তাতে কিন্তু মূলত যুব সম্প্রদায় আন্দোলনটা করেছিল। বিভিন্ন জায়গায় এর মধ্যে আমরা ক্ষুদিরামকে জানি যে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল। এছাড়াও আরও যারা, তাদের মধ্যে প্রায় সবাই ছিল ছাত্রদলের ভূমিকা কিন্তু অনস্বীকার্য নয়। শুধু তাই নয়, আমরা যদি আরও দেখি তাহলে দেখব যে সিপাহী বিদ্রোহ যে হয়েছিল, সিপাহীরা হয়তো ছাত্র ছিল না, কিন্তু তারা ছিল যুবশক্তি। অর্থাৎ এখানে ছাত্রদল মানে শুধু যে পড়াশোনা করা ছাত্রদল সেটাই নয়, যুব শক্তিকে কবি কিন্তু এখানে বলতে চেয়েছে। সবাই যখন বুদ্ধি জোগায় আমরা করি ভুল, সাবধানীরা বাঁধ বাঁধে সব, আমরা ভাঙি কুল। যখন দারুণ রাতে আমরা তরুণ, রক্তে করি পথ পিছল, আমরা ছাত্রদল। কবি বলেছেন সবাই যখন বুদ্ধি জোগায়
আমরা করি ভুল, অর্থাৎ ছাত্রদের প্রত্যেকে, তাদের শিক্ষক শিক্ষিকা, তাদের বাড়ির লোকেরা, যুব সমাজকে প্রত্যেকেই চায় যে আমার ছেলে মেয়ে তারা বড় হবে, ভালো হয়ে চাকরি বাকরি করবে, এবং কারোর বাবা মাই চায় না যে তার ছেলে গণ আন্দোলনে যোগ দেবে। সুতরাং সবাই তাদেরকে একজন সমাজবদ্ধ জীব হতেই বলে, মানে যারা সমাজে বাবা মা দেখাশোনা করবে, বড় হবে। কিন্তু ছাত্ররা কিন্তু সেটা শোনে না। তারা কিন্তু ব্যক্তিগত স্বার্থের জন্য শুধুমাত্র নিজের বাবা মার কথা শুনবো, আমি বড় হয়ে ভালো চাকরি করব, আমার ভালো হবে, এই যে নিজস্ব স্বার্থ সিদ্ধি, সবাই যদি এটা ভাবতো তাহলে তো কিন্তু পৃথিবীতে এত আন্দোলন হতো না, এত গণ অভ্যুত্থান হতো না, তাহলে পৃথিবীটা অন্য রকম হতো, স্বার্থপরতায় পৃথিবীটা ভরে যেত। কিন্তু সেটা কিন্তু নয়। যুব সম্প্রদায় স্বার্থপর নয়, তাদের মধ্যে পৃথিবীকে নতুন করে গড়ার, অর্থাৎ মানুষকে ভালোবাসার, সমাজের ভালো করার, অন্যের ভালো করার এই যে প্রবণতা, এই যে সুচিন্তা, সুপ্রবণতা, যেটা শুধুমাত্র তারা নিজের গণ্ডির মধ্যেই আবদ্ধ রাখে না, আমি বড় হব, আমার ভালো হবে, এর থেকে তারা কিন্তু ভাবে কি করে আমাদের সমাজের ভালো হবে, আমরা সবাই কি করে ভালোভাবে থাকব, তাতে যদি আমার বলিদান দিতে হয় দেব, কিন্তু বাকি সবার ভালো হবে। আপাত দৃষ্টিতে আমাদের কি মনে হচ্ছে, সেটা খুব বোকা, কিন্তু এরা যদি না থাকতো আজকে সমাজ কিন্তু এই জায়গায় আসতো না। সেই জন্যই বলেছেন সবাই যখন বুদ্ধি জোগায় আমরা করি ভুল। আপাত দৃষ্টিতে তো এটা ভুল মনে হচ্ছে যে বাবা মা চাইছে ছেলে মেয়ে পড়াশোনা করবে, কিন্তু ছেলে মেয়ে পড়াশোনা না করে রাজনৈতিকভাবে নিজেদের যুক্ত করে ফেলছে, সুতরাং এটা ভুল। বা বিভিন্ন অভ্যুত্থানে নিজেদের যুক্ত করছে, এটা ভুল। বলছে সাবধানীরা বাঁধ বাঁধে সব, অর্থাৎ বাবা মা, শিক্ষক শিক্ষয়িত্রী, পাড়া প্রতিবেশী, যারা ভালোবাসে কোনো একটি ছেলেকে বা মেয়েকে, তারা সব সাবধানী, তারা সবাই চাইছে ছেলেটির বা মেয়েটির ভালো হোক, পরিবারের ভালো হোক, কিন্তু ছেলেটি বা মেয়েটি অর্থাৎ ছাত্র সম্প্রদায় বা যুব সম্প্রদায় কিন্তু এটা শুনছে না। তারা কিন্তু গণ অভ্যুত্থানের পথে, গণ আন্দোলনের পথে বেরিয়ে আসছে সবার ভালো করার জন্য, সমাজের ভালো করার জন্য। তা সেটাই কবি বলেছেন যে সাবধানীরা বাঁধ বাঁধে সব, আমরা ভাঙি কুল, মানে আমরা কিন্তু সেটা শুনি না। বলছে আমরা হয়তো এটা ভুলই করি, সবাই যখন বুদ্ধি জোগায় আমরা করি ভুল। সাবধানীরা বাঁধ বাঁধে সব, আমরা ভাঙি কুল, দারুণ রাতে আমরা তরুণ, রক্তে করি পথ পিছল, আমরা ছাত্রদল। বলছে দারুণ রাতে, অর্থাৎ কোনো এক যে সমাজের কোনো বিশাল কোনো পরিবর্তন হবে, এরকম একটা পরিস্থিতিতে সমাজের যখন খুব প্রয়োজন যুব শক্তিকে, তখন ছাত্ররা ঝাঁপিয়ে পড়ে, সেই শুভ কাজে তারা হাত লাগায়, এবং তাতে করে তাদের কিন্তু প্রচুর রক্তপাত হয়, অর্থাৎ প্রচুর ছাত্রের মৃত্যুও হয়। কিন্তু সে মৃত্যুর পরিবর্তে আমরা এক নতুন যুগ পাই, একটা নতুন ভোর পাই। এই যে নতুন ভোর, নতুন সূর্য, নতুন করে সুস্থ সমাজ, এটা কিন্তু আমরা পাচ্ছি এই আন্দোলনের জন্যই। তাই কবি বলছেন এই ছাত্রদল কিন্তু দারুণ রাতে তারা তরুণ রক্তে পথ পিছল করে, অর্থাৎ তারা তাদের নিজের জীবনকে বলি দিয়ে, নিজের জীবনকে উৎসর্গ করে তারা কিন্তু এগিয়ে চলছে। মোদের চক্ষে জলে জ্ঞানের মশাল, বক্ষে ভরা বাক, চক্ষে জলে জ্ঞানের মশাল, অর্থাৎ বলছে আমাদের চক্ষে জ্বলছে জ্ঞানের মশাল। তার মানে এই নয় ছাত্র আন্দোলনে করছে বলে তারা পড়াশোনা করছে না বা তারা পড়াশোনা জানে না, সেটা কিন্তু নয়। প্রকৃত শিক্ষায় শিক্ষিত না হলে, ভালোভাবে পড়াশোনা না করলে, তবে সে জানবে কি করে যে সে সমাজে শোষিত হচ্ছে বা সমাজ ক্রমশ অধঃপথের দিকে পতিত হচ্ছে, সেটা জানতে পারবে না। শিক্ষা মানুষকে সচেতনতা নিয়ে আসে, এই সচেতনতা থেকেই মানুষের মধ্যে জন্ম দেয় কোনটা ভালো কোনটা খারাপ, এবং সেইভাবে এই যে চেতনা, এর থেকেই আসে বিপ্লব, এবং সেই বিপ্লব কিন্তু শেষ পর্যন্ত মুক্তির দিকে পথ নিয়ে যায়। অর্থাৎ ছাত্রদল তারা পড়াশোনা করে
তারা বিভিন্ন ঐতিহাসিক ঘটনা পড়ে বিভিন্নভাবে লেখাপড়ার মাধ্যমে তাদের মধ্যে রিয়ালাইজেশন আসে, সমাজ ব্যবস্থার প্রকৃষ্ট স্বরূপ সম্পর্কে তারা ওয়াকিবহল হয়, তারা মানুষের দুঃখ দুর্দশা ঘুচোতে উঠে পড়ে লাগে। তারা নিজেদের ক্ষুদ্র স্বার্থকে না দেখে বৃহত্তর স্বার্থের জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করে। এবং বলছে মোদের চক্ষে জ্বলে জ্ঞানের মশাল, অর্থাৎ আমাদের চক্ষে জ্ঞানের মশাল জ্বলে, বক্ষে ভরা বাক, বাক মানে কথা, বলছে আমাদের বুক ভরা কথা থাকে। কথা মানে অর্থাৎ তাদের মধ্যে কনসাসনেস থাকে। এই কথা অর্থাৎ কনসাসনেস, তারা বোঝে যে তারা আলটিমেটলি শোষিত হচ্ছে, তারা সেটা বোঝে। বলছে মোদের চক্ষে জ্বলে জ্ঞানের মশাল, বক্ষে ভরা বাক, কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক। বলছে আমাদের কণ্ঠে কোনো কুণ্ঠা থাকে না। ছাত্রদল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কিছু করে না, নিজেদের ক্ষুদ্র গণ্ডির মধ্যে স্বার্থ নিয়ে তারা থাকে না, তারা বৃহত্তর স্বার্থে নিজেদের প্রাণ বিসর্জন দেয়। সেই জন্য বলেছে আমাদের মধ্যে কুণ্ঠাবিহীন, আমাদের মধ্যে কোনো রকম কুণ্ঠা থাকে না। মানুষের তখনই কুণ্ঠা থাকে যখন সে নিজের জন্য অন্য কাউকে ব্যবহার করে, কিন্তু এখানে আমরা কি দেখছি, নিজের ক্ষুদ্রতর স্বার্থকে বিসর্জন দিয়ে বৃহত্তর স্বার্থের জন্য ছাত্ররা আন্দোলন করছে। এবং এর জন্য বলছে তাই জন্য যাদের মধ্যে কোনো কুণ্ঠা নেই। বলছে মোদের চক্ষে জ্বলে জ্ঞানের মশাল, বক্ষে ভরা বাক, কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক। আমরা তাজা খুলে লাল করেছি সরস্বতীর শ্বেতকমল, আমরা ছাত্রদল। কবি বলছেন আমাদের খুনে লাল হয়েছে দেবী সরস্বতীর শ্বেতকমল। যেমন আমরা যখন সরস্বতী ঠাকুরের পুজো করি বা অঞ্জলি দিই, আমরা কি জানি যে সরস্বতী যে আমরা যখন অঞ্জলি দিই, তোমরা নিশ্চয়ই মনে আছে যে সরস্বতী সাদা পদ্মফুলের ওপরে তিনি বসেন বা তিনি অধিষ্ঠান করেন। অর্থাৎ তাহলে এই যে বলছেন যে এখানে সরস্বতী মানে তিনি বিদ্যার দেবী। আর ছাত্রগণ কি করছে? ছাত্রগণের তো মূল কাজ ছাত্রায়নাং অধ্যয়নাং তপঃ, অর্থাৎ ছাত্রদের একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা। কিন্তু আমরা এই কবিতার মাধ্যমে দেখছি ছাত্রদল শুধুমাত্র পড়াশোনায় নিজেদেরকে আবদ্ধ রাখে না, এর বাইরেও তারা মানুষের ভালো করার জন্য সমাজকে নতুনভাবে সমাজকে মানে বদলে দেওয়ার জন্য বা আপামর জনসাধারণের স্বার্থে তারা নিজেদের প্রাণ বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ করেন না। সেই কারণেই এখানে যে বলেছেন যে আমরা তাজা খুলে লাল করেছি, অর্থাৎ সরস্বতী শ্বেতকমল শান্তির প্রতীক, শিক্ষার প্রতীক। কিন্তু শিক্ষাক্ষেত্র দেখা যাচ্ছে রক্তাক্ত বাতাবরণ, অর্থাৎ সেখানেও কিন্তু ছাত্ররা প্রতিনিহত তারা মৃত্যুবরণ করছে, বিভিন্ন ঘাত প্রতিঘাতে তারা জড়িয়ে পড়ছে। বলছে সরস্বতীর শ্বেতকমল আমরা লাল করেছি, অর্থাৎ আর কিন্তু শিক্ষা বিদ্যা এবং শান্তির জন্য শ্বেতকমলের সঙ্গে সেখানে ছাত্রদের বলিদানও ঠিক সমানভাবেই কিন্তু কবির কাছে বা আমাদের কাছে সমানভাবেই সেটি আমরা চিরস্মরণীয় করে রাখি। বলছেন আমরা ছাত্রদল, অর্থাৎ আমরা আজকে এতটুকুই পড়ব। এতটুকুতে তাহলে আমরা কি পড়লাম যে আরেকবার দেখে নিই। যে প্রথম প্যারাগ্রাফে আমরা যেটা পড়লাম যে কবি বলেছেন যে আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল, মোদের পায়ের তলায় মূর্ছে তুফান, ঊর্ধ্বে বিমান ঝড় বাদল, আমরা ছাত্রদল। অর্থাৎ ছাত্র সমাজ, আমরাই বল, আমরাই শক্তি, আমরাই সমাজকে বদলে দিতে পারি আমাদের চেতনা দিয়ে, আমাদের শক্তি দিয়ে, আমাদের উপলব্ধি দিয়ে সমাজ সংস্কার করতে পারি। সেই কারণে কবি ছাত্রদের শক্তি এবং বল বলেছেন। কবি আরও বলেছেন যে ছাত্ররা বলেছে ছাত্রদের পায়ের তলায় মূর্ছে তুফান, ঊর্ধ্বে বিমান ঝড় বাদল। ছাত্রদের পায়ের তলায় এবং মাথার উপরে কিন্তু সব সময় যে
অসুবিধার একটা হাতছানি, অর্থাৎ তাদের কিন্তু সহজ সরলভাবে তারা এগিয়ে যেতে পারেন না। তাদের মাথার ওপরে তুফান, পায়ের তলায় ঝড় বাদল, অর্থাৎ সবসময় তারা বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হয়। তৎসত্ত্বেও কিন্তু কবি ছাত্র দলেরই জয়গান গেয়েছেন। এই প্রথম প্যারাগ্রাফটুকু আমরা কিন্তু প্রথম প্যারাগ্রাফ থেকে আমরা আজকে পড়েছি। এই আমরা তাজা ফুলে লাল করেছি সরস্বতী শ্বেতকমল, এই প্যারাগ্রাফটুকু অবধি পড়লাম। আমরা পরের দিন আবার এই জায়গাটা আরেকবার বুঝে বাকি অংশটা পড়ব।